বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক ঐতিহাসিক দিন, যে কারণে আমাদের নিম্ন আদালত পরাধীনতার নাগপাশে আবদ্ধ সেই সংবিধানের ১১৬ অনুচ্ছেদের শুনানি শেষ হয়েছে এবং আগামী ২রা সেপ্টেম্বর রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করব এই রায় কোন পক্ষে যাবে তা আমরা জানি না, কিন্তু আদালতের কাছে আমাদের আশা থাকবে এই নিম্ন আদালতকে ৫০ বছরের পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি দিবেন। আমরা এটাও প্রত্যাশা করব এই দেশে গণতন্ত্র এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছে, সর্বশেষ ১,০০০ মানুষ এবং ৩০,০০০ যারা জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, আত্মাহুতি দিয়েছে, তাদের সামনে আগামী ২রা সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তাদের এই স্যাক্রিফাইসের ফলে যদি ২রা সেপ্টেম্বর আমাদের দেশের নিম্ন আদালত পরিপূর্ণভাবে স্বাধীন হতে পারে, তাহলে এই জাতির জন্য আরেকটি নতুন মাইল ফলক রচিত হবে। একই সাথে আমরা মনে করব, প্রত্যাশা করব যে আদালত এই রায়ের মাধ্যমে নিম্ন আদালতের এই পরাধীনতার শৃঙ্খল থেকে সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করবেন। রাষ্ট্রপতি কিংবা আইন মন্ত্রণালয়ের কাছে উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে তাদের বদলি, ছুটি এবং তাদের শৃঙ্খলাবিধি কোনো কিছুই আর ন্যস্ত থাকবে না বলে আমরা প্রত্যাশা করব। আমরা এটাও প্রত্যাশা করব নিম্ন আদালতের ব্রিলিয়েন্ট বিচারক যারা আছেন, বিচার বিভাগীয় অফিসার যারা আছেন, বিচারিক কর্মী নিয়োজিত যে অফিসাররা আছেন, তারা এই ব্যাপারে এমন একটি স্বাধীনতা উপভোগ করবেন যা হবে চেকস অ্যান্ড ব্যালেন্সের ভিত্তিতে। তাদের এই স্বাধীনতাটুকু আমরা প্রত্যাশা করব এমনভাবে তারা এনজয় করবেন যেখানে জনগণ, মানুষ, সংবিধান এবং আইনের শাসনই হবে সবচাইতে বড় লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তুকে সামনে রেখে যদি এই রায়ের মাধ্যমে আগামীতে বাংলাদেশের নিম্ন আদালত স্বাধীনতা উপভোগ করতে পারে, তাহলে নতুন করে এই বাংলাদেশ নতুনত্বের ছোঁয়া পাবে। এটাই হবে নতুন বাংলাদেশের গুরুত্বপূর্ণ যাত্রার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকটি পদক্ষেপ, যার মাধ্যমে আমাদের উচ্চ আদালত এবং নিম্ন আদালত স্বাধীন সার্বভৌম হিসেবে দায়িত্ব পালন করতে পারবে। বাতিল করা এই জন্য জরুরি, এটা যদি বাতিল না হয় তাহলে নিম্ন আদালতের বিচারকদের সব কিছু ন্যস্ত থাকে আইন মন্ত্রণালয়ের উপরে। আর আইন মন্ত্রণালয় যখন যাকে যেভাবে ইচ্ছা পছন্দ অপছন্দ অনুযায়ী কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, আর এটা যদি স্ট্রাইক ডাউন হয়ে যায়, অর্থাৎ অরিজিনাল সংবিধানে ফিরে যায়, সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকে, তাহলে তাদেরকে কেউ একটি আদেশ দেওয়ার জন্য কিংবা একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য অযাচিতভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারবে না। হ্যাঁ, তারা যদি ভুল আদেশ দিয়ে থাকেন তার বিরুদ্ধে আপিল করবে, রিভিশন করবে, সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু একটি আদেশ দেওয়ার কারণে তাদেরকে অন্যায়ভাবে এবং অন্যায্যভাবে তাদের উপর কোনো সিদ্ধান্ত, বদলি বলি, ছুটি বলি, শাস্তি বলি কিংবা শৃঙ্খলা ভঙ্গ বলি, বরখাস্ত বলি কিংবা সাময়িকভাবে বরখাস্তকরণ বলি, কোনো কিছুই তাদের উপরে সুপ্রিম কোর্ট ছাড়া আর কেউ চাপিয়ে দিতে পারবে না। এটি আমার কাছে সাংঘাতিকভাবে খারাপ লাগে যখন দেখি নিম্ন আদালতের বিচারকরা আইন মন্ত্রণালয়ের কাছে পোস্টিং দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে গিয়ে তীর্থের কাকের মতো অপেক্ষা করে। এটি তাদের জন্য ডিসগ্রেসফুল, অসম্মানজনক, অশ্রদ্ধাকর। এগুলো থেকেও তারা চিরদিনের জন্য মুক্তি পাবেন। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। আচ্ছা, আমরা আদালতকে বলেছি যে ১১৬ অনুচ্ছেদ সংবিধানের, এটা ৭২-এ যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাওয়া উচিত। এবং আপনারা জানবেন ৭২ সালে ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী অধস্তন আদালতের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত ছিল। পরে ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির কাছে দেয়া হয় এবং পরবর্তীতে ৫ম এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতিকে এই নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পরিচালনা করতে বলা হয়। তো আমাদের আদালতের কাছে সাবমিশন ছিল যে বিচার বিভাগে স্বাধীনতার জন্যে ১১৬ অনুচ্ছেদ ৭২-এর সংবিধানে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাওয়া উচিত এবং সে অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে সমস্ত আইনি যুক্তিতে সে অবস্থায় ফিরে যাওয়া যায় সেই সব আইনি যুক্তিগুলো আমরা তুলে ধরেছি। তার মধ্যে মৌলিক ছিল যে ৪র্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতিকে অর্পণ করা সংবিধানের অনেকগুলো অনুচ্ছেদের পরিপন্থী ছিল। এর মধ্যে রয়েছে
সংবিধানের 22 অনুচ্ছেদ, সংবিধানের 109 অনুচ্ছেদ, সংবিধানের 8 অনুচ্ছেদ, এইসব অনুচ্ছেদের পরিপন্থীভাবে এই ক্ষমতা সুপ্রিম কোর্ট থেকে কেড়ে নিয়ে রাষ্ট্রপতিকে দেয়া হয়। এবং আপনারা জানেন আমাদের সংবিধানে কিছু মূল কাঠামো আছে, এর মধ্যে অন্যতম হলো বিচার বিভাগের স্বাধীনতা এবং সরকারের 3টা বিভাগের ক্ষমতার পৃথকীকরণ। এই পরিবর্তনগুলো চতুর্থ, পঞ্চম এবং পঞ্চদশ সংশোধনীর পরিবর্তনগুলো এই পৃথকীকরণ নীতি এবং বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা ছিল। এই সমস্ত কারণে এই সংশোধনীগুলো, সংবিধানের এই সংশোধনীগুলো 116 অনুচ্ছেদের বাতিল হওয়া উচিত। এবং আমরা কোর্টকে বুঝিয়েছি কিভাবে এই সংশোধনী বাতিল হলে 116 অনুচ্ছেদ আপনাভাবে 1972 সালে যে অবস্থায় ছিল সে অবস্থায় ফিরে যাবে, এবং সে অবস্থায় ফিরে গেলে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হবে। এবং আমরা বলেছি এখন একটা ঐতিহাসিক মুহূর্ত এই সংশোধনীগুলোকে অসাংবিধানিক ঘোষণা করার, কারণ বাংলাদেশ একটা জনগণের গভীর ত্যাগের বিনিময়ে আমরা আজকে 2024-25-এর অবস্থায় এসেছি। এবং এই সংশোধনীগুলি যে অসাংবিধানিক ছিল এটা বলার মতো পরিবেশ কিন্তু গত 15 বছর ছিল না। এখন সেই পরিবেশ তৈরি হওয়াতে আমরা এটা আমরা আদালতকে বলতে পারছি, এবং আমরা বলেছি আদালতের এই ঐতিহাসিক মুহূর্তটাকে রিকগনাইজ করা উচিত এবং এই ঐতিহাসিক মুহূর্তকে এই ঐতিহাসিক রায়টা দেওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমরা এটাও বলেছি যে আমরা সরকার এই মামলায় যে অবস্থান নিয়েছে সেই অবস্থান দেখে আমরা খুবই আশ্চর্য হয়েছি, কারণ আপনারা জানেন বর্তমান সরকার একটা বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করেছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের যে সমস্ত সুপারিশ ছিল তার মধ্যে একটা অন্যতম সুপারিশ ছিল 116 অনুচ্ছেদকে 1972-এর জায়গায় ফিরিয়ে নেওয়া, যাতে করে বিচার বিভাগের পূর্ণ নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে থাকে। কাজেই আমাদের সরকারের অবস্থান, যেহেতু সরকারের সংস্কার কমিশন সরকার দ্বারা গঠিত এবং কনসেনসাস কমিশনেও 31টি দল ঐক্যমত পোষণ করেছে যে 116 অনুচ্ছেদকে 72-এর অবস্থায় ফিরিয়ে নেওয়া উচিত বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। কাজেই দেখা যাচ্ছে সরকারের অবস্থান এবং সরকার গঠিত সংস্কার কমিশনের অবস্থান, সরকার গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের অবস্থান, সবার অবস্থান এক, যে আমরা 116-র 72-এর যে ভাষ্য সেই ভাষ্যে ফিরে যেতে চাই। কিন্তু দেখা যাচ্ছে যে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল তার বিপরীত অবস্থান নিয়েছেন। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল বলছেন যে 1972-এর অবস্থায় ফিরে যাওয়া যাবে না, বরং 116 অনুচ্ছেদ বর্তমানে যেভাবে আছে এটাই সবচেয়ে ভালো ব্যবস্থা। তো বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের এই যুক্তি আদালতে যেটা উনি দিয়েছেন এটা সরকারের পজিশনের সাথে সাংঘর্ষিক মনে হয়েছে, এবং এটা আমরা বলেছি। এবং আমরা বলেছি এই ঐতিহাসিক মুহূর্তে আদালতের উচিত হবে সঠিক সিদ্ধান্তটা নেওয়া এবং 116 অনুচ্ছেদকে সংশোধনীগুলো অসাংবিধানিক ঘোষণা করে নিম্ন আদালতের কর্তৃত্ব সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টে ফিরিয়ে দেওয়া উচিত।